আলাইকুম। আমি কাজী মশরুল হুদা, লিটল বাংলাদেশ, হলিউড, ক্যালিফোর্নিয়া থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা। শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। আমরা এর আগের পর্বে উপস্থিত করেছিলাম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জনাব ফিরোজ আলমকে। তাকে যে প্রশ্ন করা হয়েছিল সেই একই প্রশ্ন আমরা করব, যে বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের যে ঘটনাগুলো ইদানিং ঘটছে, প্রকট আকারে দেখা দিয়েছে, কেন ঘটছে এবং এর সমাধান কি, সে সম্পর্কে আপনাকেও সেই প্রশ্ন করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আমি প্রথমেই ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদার আজকের অনুষ্ঠানের যারা অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের অনুষ্ঠানে সমন্বয় করার জন্য। আজ 10ই অক্টোবর ঐতিহাসিক জেহাদ দিবস। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই দিনে আমাদের সহযোদ্ধা জেহাদকে আমরা হারিয়েছি, যিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রেক্ষাপটে প্রশ্নটা করেছেন, আপনি নিজেই আপনার প্রশ্নের মধ্যে উত্তর খুঁজে পেয়েছেন যে ইদানিং কালে এর প্রাদুর্ভাব, এই সন্ত্রাসী বলেন, মহিলাদের উপরে আক্রমণ বলেন, পাশবিক নির্যাতন বলেন, এটা বেশি দেখা দিয়েছে। আজকের পত্রিকাও, আজকে আমাদের সময় পত্রিকায় একটা হেডলাইন ছিল এরকম, রিক্সা থেকে নামিয়ে গণধর্ষণ। গতকালকে এই একই পত্রিকায়, আমাদের সময় পত্রিকায় এসছে, ধর্ষণ মামলায় আসামি আওয়ামী লীগ নেতা রিমান্ডে। একই দিনে যশোরে বাচ্চার মধ্যে ধর্ষণ। ইত্তেফাক পত্রিকায় এসছে যে চট্টগ্রামে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ। এই যে গণধর্ষণ, সামাজিক অবক্ষয়, মানবিক দানবদের উন্মাদনা, এটা এই বোন এবং আমাদের মা বোনদের প্রতি যে নিপীড়ন, আজকে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এর দায় সরকার এড়াতে পারে না। এই সরকার, যেহেতু একটা সরকার দেশে আছে, এবং যে সকল এড়াতে পারে না বললাম, কিন্তু কেন হচ্ছে এটা, কেন হচ্ছে যদি আমি বিশ্লেষণে আসবো। এখন যে সরকার ক্ষমতায় আছে, একটা সরকার ক্ষমতায় আছে, এবং এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলো আপনি দেখলেন, আপনি হেডলাইনগুলো ছিল যে আওয়ামী লীগের নেতা রিমান্ডে, এটা নোয়াখালীতে ঘটছে। আপনি দেখেছেন নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনা ঘটছে, তার স্বামীর সাথে অবস্থান করা অবস্থায় এক নারীকে যেভাবে বিভৎসভাবে, বর্বরচিতভাবে যুগীয় কায়দায় যে নির্যাতনটা চালানো হয়েছে, এর সাথে যারা সম্পৃক্ত, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা স্থানীয় আওয়ামী লীগ এমপি, যিনি এমপি আছেন, তাদের খুব কাছের লোক। শুধু এটাই নয়, এরা দীর্ঘদিন যাবৎ তারা ওখানে এই দেলোয়ার বাহিনী নামে বাহিনী করে এই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এবং এই দেলোয়ারের বিরুদ্ধে 13টি ধর্ষণের মামলা, 3টি খুনের মামলা সহ 17টি মামলা রয়েছে, কিন্তু সে বিচারে আওতায় আসে নাই। আজকে যদি আমি কেন বলছি যে সরকার এবং এই আজকের যারা ক্ষমতায়, তাদেরকে কেন বলছি, তারা যদি আজকে তাদেরকে বিচারে আওতায় আনত, যিনি 3টি খুনি মামলার আসামি, তার তো বাইরে থাকার কথা না। যে 13টি ধর্ষণ ইতিপূর্বে করছে, তার তো বিচার হলে সে ভিতরে থাকার কথা, তার কোনো বিচার হয়নি। এই সংস্কৃতি আজকের না,
দেখেন, আপনি যদি দেখেন সিলেটের যে ঘটনা ঘটছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আর আশ্চর্য হলে এটাও সত্য যে ছাত্রলীগের এক সাবেক নেতা তার উইকনেস সে স্বীকার করছে এবং বলছে, এবং তারা ইতিপূর্বেও এই বিভিন্ন ধরনের ঘটনা ওখানে ঘটিয়েছে। আপনি এই যে কথাগুলো বলছেন এর মধ্যে একটা জিজ্ঞেস করি, আপনি যে বললেন যে তারাও কিন্তু এই কথা বলছে যে ছাত্রলীগ বা কর্মীদের ভিতরে অনেকেই ছত্রছায়, তারা মানে দলীয় নাম ব্যবহার করে অনেক ছত্রছায় কাজ করছে, এবং সরকার এই সমস্ত যারা দলের নামেও যারা এই ধর্ষণ করছে, অন্যায় করছে, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনছে। এগুলো কিন্তু ইভেন তাও না, আপনি দেখবেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরাও কিন্তু এই আন্দোলন করছে ধর্ষণের বিরুদ্ধে। আপনি তো আপনার কথাই তারা যদি স্বীকার করে থাকে এরা করছে, কিন্তু আপনি বিচারের আওতায় আনছেন কখন? আপনি মনে করেন 1918 সালের ডিসেম্বরের 29-এর নির্বাচনের যে নির্বাচন, 30 তারিখের নির্বাচন 29-এর রাতে সম্পূর্ণ হয়েছে। সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয় নাই বিধায় সুবর্ণচরের যে মহিলাকে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের স্থানীয় নেতা রুহুল আমিনের নেতৃত্বে ধর্ষণ করেছিল যুবতী মেয়ের সামনে, 4 সন্তানের জন্য। রাজনৈতিক সে বিচারটা তো হয়নি, এবং সেই রুহুল আমিন এখনো বাইরে বীর দর্পে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কখন করছে দেখেন, এই যে ঘটনাটা আপনি বললেন বেগমগঞ্জের যে ঘটনা ঘটছে, ঘটনা ঘটার 32 দিন পরে কতটা অমানবিক হলে তাকে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সে আত্মসম্মানবোধ রক্ষার্থে সে পালিয়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। 32 দিন পর তাকে হেনস্থা করার জন্য সেই যারা এটা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে দিয়েছে। ফেসবুকে দেওয়ার পর আওয়ামী লীগ যদি বলে যে আজকে তারা তাদেরকে ধরার চেষ্টা করছে বা ধরছে, কিন্তু এই 32 দিন কি হয়েছে এবং তারা কেন এতদিন আইনের আওতায় ছিল না? এটা তো দিবালকের মতো সত্য। মানুষ যখন জেগে উঠবে, প্রতিবাদ যখন হবে, আপনাকে তো অবশ্যই আপনার নিজেকে বাঁচার জন্য আপনার একটা পথ খুঁজতে হবে। মানুষ যখন জেগে উঠছে, এই মানুষগুলো কিন্তু সাধারণ মানুষ, এবং তারা যখন দেখছে যে আমাদের নিরাপত্তার অভাব, তখন তারা জেগে উঠছে। এখানে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা আগে আসে প্রথমে। আগে তো আমি মানুষ, তারপর আমার রাজনীতি। হ্যাঁ, আমি তো মানুষ, আমার তো বাঁচার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। আমার যেটাকে বলা হয় স্বাধীনতার মধ্যে মূল মন্ত্রটা কি ছিল? সাম্য, মানবিক মূল্য, মর্যাদা, মূল্যবোধ। আপনি ওইটা যদি দিবেন না দেন, তাহলে তো আপনার মধ্যে তো ক্ষুব্ধতা আসবেই। সে তো মানুষ। প্রথমে যে মানুষগুলো এখন প্রতিবাদ করতেছে তারা তো মানুষ, তারা রাজনৈতিক পরিচয় পরে দেখে। বলেন আপনার যেহেতু আপনি রুহুল আমিনের প্রসঙ্গ টানলেন এবং সেটা নির্বাচনী এই ঘটনার পর ঘটেছে, আপনি কি মনে করেন যে এটা কি শুধু আওয়ামী লীগ সরকারের আমলেই হচ্ছে, বিএনপি সরকারের আমলে হয়নি? ধর্ষণ এটা একটা, আপনি যদি বলেন যে প্রথমেই আপনি আপনার উপস্থাপনায় বলছেন যে ইদানিং বেড়ে গেছে ধর্ষণ সমাজে, এটা একটা আমাদের ন্যাচারাল ব্যাপার। এটা কম বেশি, কিন্তু আপনি যখন এটাকে প্রশ্রয় দিবেন, আশ্রয় দিবেন, এটা যখন প্রতিকার করবেন না, বিচারের সংস্কৃতি যখন আপনি যখন বিচার করবেন না, বিচারের অপসংস্কৃতি তৈরি করবেন, মানে একটা মানুষের ভিতরে যখন পশুত্ব ভাব আসে, অমানুষিক হয়ে যায়, তখন এই ধরনের কাজ ঘটে। এবং ল অ্যান্ড অর্ডার দিয়ে আপনি থামাতে বলছেন, তাই তো? আপনার পশুত্ব, আপনি কিন্তু এখানে দুইটা জিনিস কাজ করে। আপনি যখন দেখবেন, আপনাকে একটু অন্য জায়গায় আমি একটু আলোকপাত করতে চাই। আপনি যেমন যদি দেখেন যে 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মানিক, যে একজন ছাত্রলীগের নেতা, সে প্রতি রাতে বাসরঘর সাজিয়ে 100টি নারীর সম্ভ্রম সে হানি করছে।
তারপর সে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে। এটা পত্রপত্রিকায় ফলাভাবে প্রচার হয়েছে। সে জসীমউদ্দিন কিন্তু বিচারের আওতায় আসেনি, বিচারের ফাঁক ফোকর দিয়ে তাকে বের করে তাকে পুরস্কৃত করা হয়েছে। এবার দেখেন, যখন আপনি এই সংস্কৃতিগুলো আপনার চালু হবে, যেমন আপনাকে বলি যে আপনার 2000 না, এই কিছুদিন গত বছরে আপনার এই 7ই মার্চের ভাষণে রেসকোর্স ময়দানে আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মহিলাদেরকে শ্লীলতাহানি করেছিল, এটা পত্রপত্রিকায় ভাইরাল হয়েছিল। সে বিচার কিন্তু মানুষ পায়নি। এরপরে আপনার এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে এই মহিলারা নির্যাতিত হয়েছে, তার বিচার হয়। কারা করেছিল? প্রশ্নটা তো ওইখানে, আপনি বিচার করবেন না, কারণ বিচার করলে আপনাকে তো বললামই যে শরৎদ্বীপ উদ্যানের যে 7ই মার্চের ভাষণ যারা শুনতে এসেছিল, যারা মিছিলে এসেছিল মিছিল করে তারা যখন নির্যাতন করছিল, এটা তো ভাইরাল হয়েছিল, তো আপনি বিচারটা করেন না। যেহেতু আপনি এই বিচার করবেন না, তাহলে তারা যারা এই অপরাধগুলো করে, অপরাধ প্রবণতা বেড়ে যাবে। ফলে আপনার এই সংস্কৃতিটা আপনি এটাকে উৎসাহিত করছেন, দানবদেরকে উৎসাহিত করছেন, আপনি বিচারে আওতা আনছেন। কিন্তু আপনি আমার এই প্রশ্নটা এড়াই গেছেন যে এই ক্ষমতায় কিন্তু বিএনপিও ছিল, সেই সময় কি এই ধর্ষণের ঘটনাগুলো ঘটেনি? আপনি তো জানেন, ভালো করে জানেন, একজন সাংবাদিক এবং একজন বিজ্ঞ মানুষ, যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ইয়াসমিন নামে এক মহিলা, তাকে ধর্ষণ করা হয়েছিল, একজন গার্মেন্টস কর্মীকে, দিনাজপুরে। সেই আন্দোলনে সারা আন্দোলন হয়েছিল, আন্দোলনের একটা পরিস্থিতি, তার বিচার হয়েছিল, সে বিচার কিন্তু খালেদা জিয়া করছে। এটা তো অস্বীকার করার উপায় নেই, যেটা বিএনপির আমলে হয়েছিল, কিন্তু বিচার তো হয়েছে। আপনি এই প্রতিনিয়ত ঘটছে, কিন্তু আপনি যদি জরিপটা দেখেন 2011 থেকে একটার বিচার কিন্তু হয়নি। কোনটার বিচার? আপনার 2001 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে এই ধর্ষণ সহিংসতার শিকার হয়েছিল সিরাজগঞ্জের পূর্ণিমাশীল, যে পূর্ণিমাশীল আজও তার সেই এই কমপ্লেন করে যে তার তখন বয়স ছিল 13 বছর, এবং সেটা ছিল নাকি রাজনৈতিক ধর্ষণ। তারা নৌকায় ভোট দিয়েছিল বলে তাদেরকে বাড়ি ঘর জ্বালাও পোড়া করা হয়েছে, এবং ওই 13 বছরের মেয়েকে তুলে নিয়ে যে গণধর্ষণ করেছিল। এটা সমস্ত সংবাদপত্রে আছে। বা ভিকটিমরা কোথায় এখন? 13 বছর তো আমরা বিএনপিকে, আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়েছি, বিএনপি তো চলে গেছে, ভিকটিমরা তাদের বিচার হয়নি। সেটা তো আমারও প্রশ্ন। পূর্ণিমা বিচার পায়নি, এই বিচারহীনের যে সংস্কৃতি, এটা তো আপনি একটা বিচারকে একটাকে উপমা দিয়ে আর একটা অন্যায়কে আপনি প্রশ্রয় দিতে পারেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো চলে আসছে, কিন্তু চলে আসছে। আপনি কিন্তু যে বললেন যে মহামারী যেটা দেখা দিয়েছে, আপনি যখন দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে আপনি যখন আশ্রয় প্রশ্রয় দিবেন, এবং আপনি যখন বিচারের আওতায় আনবেন না, মানুষের যে অধিকারগুলোকে আপনি খর্ব করবেন, তখন আপনার যারা দুর্বৃত্ত, যারা ক্ষমতাকে ব্যবহার করে তাদের অপকর্ম চালনা করে তাদের স্বার্থকে উদ্ধার করতে চায়, তারা তো উৎসাহিত হবে। সেজন্যই তো আজকে মানব আজকে দানব হয়েছে। তাহলে বিচার কেন পাচ্ছে না তারা? সেটাই তো প্রশ্ন, বিচার পাচ্ছে না। যদি বিচার পেত, আজকে যদি এই দেলোয়ারের আপনি ইতিহাস দেখেন, আপনি যদি ইতিহাস করেন, দেলোয়ার ভোট কেন্দ্র দখল করার মাধ্যমে সে পরিচিত। তার হাতে যে অস্ত্র পাওয়া গিয়েছে, এই সরকার যদি দাবি করে তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছে, সে তো অস্ত্রের অধিকারী। সে অস্ত্রটা সে কোথায় পেল, আর অস্ত্রটা সে কিভাবে পেয়েছে? সে তো অস্ত্র নিয়ে এসে দাপট দেখিয়েছে, মানুষকে ভয়ভীত দেখে। এই অস্ত্রটা যে এই দেলোয়ার একজন বেবি ট্যাক্সি চালক, টেম্পো চালক, সামথিং এরকম, সে কিভাবে আজকে বাহিনী তৈরি করে এই রাজত্ব কায়েম করছে, এবং সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে সে ব্যবহার করছে ক্ষমতাকে, ব্যবহার করছে সরকারকে। আপনি যখন এটাকে প্রশ্রয় দিবেন, তাহলে তো হবে। আমি যে কথা বলছিলাম যে আপনি সেই বিচার করেননি, আপনি মনে করেন সেই ঢাকা ইউনিভার্সিটি বিচার করেননি,
আপনি সেই এখন আপনি আপনার বিএনপি আমলে কি বিচার হয়েছিল? বিএনপির আমলে বিচার হয়নি আর বিচার তারা করেনি, সেটা তো বিএনপিকে অবশ্যই তার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি ওই যে বললাম যে একটা অপরাধকে তো আপনি অন্য অপরাধ দিয়ে না ছাপাই বলছি দিতে না, পারেন। কিন্তু আমি বলছি যে তারাও সেই সময় করেনি। হ্যাঁ, না, আমি তো বললাম ইয়াসমিনের বিচার হয়েছে, ইয়াসমিন যে ধর্ষণের বিচার হয়েছে, সেটা সে সময় প্রতিবাদ হয়েছে, বিচার হয়েছে। আপনি যেটা বললেন তার মানে এইটা একটা কালচার, কালচার না, কালচার হয়ে গেছে। না কালচার না, এটাকে আপনি সামাজিক অবক্ষয় বলতে পারেন, কিন্তু সে অবক্ষয়ের সাথে এটাকে যারা উৎসাহিত করে, যারা নিয়ন্ত্রণ করে, অবক্ষয় আমি এটা আগে বলেছি যে সামাজিক অবক্ষয় হয় যখন সমাজের ভিতরে দুর্নীতি ছেয়ে যায়, এবং এই কারণে আপনি একটা সন্তানকে আপনি যে শাসন করবেন সেই শাসনের অধিকার আপনি আছে কিনা দেখতে হবে। কারণ আপনি নিজেই একজন ঘুষখোর, সুদখোর, আপনি নিজেই একজন অন্যায়, অত্যাচার, সন্ত্রাস করছেন। আপনি কিভাবে আপনার সন্তানকে আপনি শাসন করবেন? পারবেন না তো। তার সেই সন্তান তো বখাটে হবেই। আপনি আপনি যদি বলেন এটা, আপনি বলছেন যে পারিবারিক দায়বদ্ধতা, অবশ্যই পরিবারের প্রতি, পরিবারের ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য যে দায়িত্ববোধটা, বিকজ পরিবারের ভিতরে মোরাল ভ্যালু নেই। এটা তো আপনাকে গড়ে তুলতে হবে। এটার জন্য আপনাকে, এই জন্যই তো আপনি একটা দেশের, দেখেন আপনি একটা দেশের দায়ভার গ্রহণ করবেন। আপনাকে জনগণ যখন আপনাকে নির্বাচিত করবে, আপনি তো দেশের সমস্যাকে সমাধান করার জন্যই আপনাকে নিযুক্ত করা হয়েছে। আপনাকে যদি আমি বলি, এটাকে যদি অন্যভাবে উদাহরণ দিই, আপনি একটা উদাহরণ ধরেন, আমরা ওষুধ সেবন করি, ওষুধটা তৈরি হয় মানুষের রোগ নিবারণের জন্য। আমি রোগ থেকে নিবারণের জন্য ওষুধটা সেবন করলাম, কিন্তু সেই ওষুধটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেই ওষুধটা কি হয়? যখন আপনি ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধ গ্রহণ করবেন, আপনার রোগ নিবারণ না হয়ে আপনি কি করবেন? মৃত্যুর ঝুঁকিতে পড়বেন। এখন দেশে একটা মেয়াদ উত্তীর্ণ সরকার চলছে, একটা অগণতান্ত্রিক সরকার চলছে, একটা গণতন্ত্রের মাধ্যমে একটা সরকার আসেনি, ভোটের মাধ্যমে একটা সরকার আসেনি। আচ্ছা, যদি ধরেন এই সরকার একটা উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে বলে কিছু লোকে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপকর্ম করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, এমন হতে পারে তো? আপনি যদি কেউ, আপনি সাপোর্টাইজ, আপনি যে কথাটা বলেন সাপোর্টাইজের কথা যদি বলেন, এটা দায়িত্ব কার? আপনি কে কোন জায়গায় টেলিফোনে কার সাথে কথা বলছে, আপনি ওইটাকে সামনে নিয়ে আসছেন 2 মিনিটের মধ্যে, আর আপনাকে সাপোর্টাইজ করে আপনাকে বিপদে ফেলছে, আপনি এটা দেখার দায়িত্ব আপনার না? এটা তো আপনার দায়িত্ব, কারণ আপনি তো ওইদিকে নাই। আর আরেকটা, আপনি যদি আপনার কথাই আসেন, আপনাকে দিয়ে উদাহরণটা দিলাম, যদি এই প্রশ্ন আসে তাহলে তো আপনাকে ওইটা নিয়ন্ত্রণ করার দায়িত্বই তো আপনার, এবং ওইটাকে ফাইন্ড আউট করে ওইটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব তো সরকার। আমি যে কথা বলছিলাম যে এখন ওই মেয়াদ উত্তীর্ণ সরকার এখন জনগণের সমস্যা সমাধানের চেয়ে জনগণের মৃত্যুর দিকে, জনগণের অসুখকে, সমস্যাকে আরো বেশি ত্বরান্বিত করছে, এবং দেশকে কিভাবে? আপনি ওই যে বললাম, আপনি তো প্রথমেই আমরা আলোকপাত করলাম যে একটা সরকার যখন অগণতান্ত্রিকভাবে আসে, যখন ভোটের মাধ্যমে, ভোটারবিহীনভাবে জনগণের কাছে যখন দায়বদ্ধতা থাকে না, তখন তারা ক্ষমতায় থাকার জন্য কিছু লোককে তারা ব্যবহার করে, এবং তাদের স্বেচ্ছাচারিতা, আপনি যেটা বললেন, পরিবার যখন নিয়ন্ত্রণের, পরিবার যখন ছেলে সন্তানের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারে না, কারণ পরিবার যখন দুর্নীতিগ্রস্ত হয়, এবং রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্ত, তখন রাষ্ট্রের যারা তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এখন আপনাকে ক্ষমতা রাখার জন্য যারা কাজ করছে, তাদের তো একটু সহানুভূতির দৃষ্টিতে দেখতেই হয়। যার জন্যই আপনার এই বিচারহীনতা, তার জন্যই হচ্ছে হলো এই, আপনি যখন বললেন, দেখেন একটার পর একটা ইস্যু আসছে, আজকে কিন্তু আমরা ভুলে গেছি সেই মেজর সিনহার কথা। সিনহার কথা আর নেই। দেখেন, সিনহা না শুধু এই, আপনাকে যদি উদাহরণ দেই, আপনি বদরুল নামে এক ছাত্রলীগ নেতা ছিল, যে সিলেটে খাদিজাকে কুপিয়েছিল দিনে দুপুরে, ওটা কিন্তু নারী গঠিত ঘটনা। সে বদরুল কিন্তু আর নাই, তার বিচার হয়নি। বদরুল আর আমাদের আলোচনায় নেই। বদরুল তো অনেকদিন হয়ে গেল। এই 2 দিন আগে, 2 সপ্তাহ আগে যে সিলেটের যে ঘটনা, সে ঘটনা এখন নেই। এখন চলে আসছে কোথায়? সেই নোয়াখালী বেগমগঞ্জ।
বেগমগঞ্জে না নেই মানে কি, এই যে হয়তো মিডিয়াতে আসছে না, কিন্তু এটা তো প্রক্রিয়ার মধ্যে, বিচার আইনের মধ্যে চলে গেছে না যে বিচার আইনে আছে, কিন্তু এর বিচারটা কি পরিণত হয়েছে সেটা আপনি যখন আলোচনায় থাকবে না। আমাদের দেশে এটার নামই হচ্ছিল বিচারের বিচারের বিচার, ন্যায় বিচার পাওয়ার যে জায়গাটা যেখানে সংকীর্ণ হয়ে গেছে। আচ্ছা, ন্যায় বিচারের কথা যখন বলেন, তাহলে বলেন যে আহ, এদেরকে সাজা দেওয়ার জন্য কি করা উচিত, ন্যায় বিচারটা হওয়ার জন্য কি করা উচিত? আপনি যদি বিচারের কথা বলেন, 1860 সালের যে বিচার ব্যবস্থা, এই যে ধর্ষণ আইন, ধর্ষণের উপর এবং ধর্ষণের নারীর শ্লীলতাহানির যে বিচার আইন 200 বছর আগে, 1860 সালে। হুম। কিন্তু আপনি সেই আইনকে যদি আপনি ই করতে চান, চেঞ্জ করতে চান বা যুগ উপযোগী করতে চান, আজকে যেমন আজকেই দেখেন সংসদে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আজকেই সম্ভবত সংসদে আলোচনা হয়েছে যে মৃত্যুদণ্ড। আপনি দেখছেন কিনা জানি না, আজকেই আলোচনা হয়েছে। তো আমার কথা হলো সরকার আইন তো স্টেপ নিচ্ছে তাহলে। আপনি যদি স্টেপ, আপনি আইনকে বাস্তবায়ন করতে হবে। আপনি আইন করবেন এবং আইনকে বাস্তবায়ন করতে হবে। আপনি যে আইনের যে আইন আছে সেই আইনেরই তো বাস্তবায়ন নাই। তাহলে আপনি এই যে দাঁড়িয়ে যে মানববন্ধন করছেন, তাহলে আপনি সার্থক যে আইন পাশ হয়েছে, যেটা চাচ্ছিলেন যে মৃত্যুদণ্ড হোক, পাশ হয়নি, আলোচনা হয়েছে আজকে সংসদে, তার মানে এটা আসবে। আসবে। আপনি তো যখন, আমি তো বললাম যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারের দায়িত্বটা কি? পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা এবং এটা প্রয়োগ করবেন যারা হচ্ছে জুডিশিয়ারি, এবং এটাকে ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন এটাকে করবেন, এমপ্লয়মেন্ট করবেন। তো আপনি যদি তাহলে জুডিশিয়ারি যখন বললেন, তো জুডিশিয়ারি তো এটা তো তাহলে সরকারের ব্যাপার না, এটা তো বিচার বিভাগের ব্যাপার। বিচার কত দ্রুত নিষ্পত্তি করে সাজা দেওয়া যায়, এটা তো বিচার বিভাগের উপর। আপনার তো এর সর্বোচ্চময় ক্ষমতা কে? বাংলাদেশের জুডিশিয়ারি যেটা বলেন, আপনি যদি ইতিহাস খোঁজেন, আপনি স্বতন্ত্র বিভাগ না, স্বতন্ত্র বিভাগ, বাংলাদেশের স্বতন্ত্র বিভাগ। বা যে দেশের প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে বন্দুক দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, সে দেশে আপনি বিচার ব্যবস্থাকে তো নিয়ন্ত্রণ করছে সরকার। আমরা তো বলছি না যে এটা তো সরকারের নিয়ন্ত্রণ করার কথা না। যখন আপনি স্বতন্ত্র, এটা স্বতন্ত্র, কিন্তু এটা মাজদার এটা হলো মাজদার রহমান নাকি মাজদারের কি একটা আইন, আপনার আমি ঠিক না বললাম না, মনে করতে পারলাম না। সে যে আইনটা যেটা কোর্ট কর্তৃক হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃক যেটা আসছে, হ্যাঁ, সেই আইন তো বাস্তবায়ন হয়নি। আপনি এখন এই আইন যখন আপনি বিচারপতিকে নিয়োগ করার জন্য যে ক্ষমতাটা, বিচারপতি এবং এই যে যারা জাজ হবেন, যারা বিচারক হবেন, তাদেরকে নিয়ন্ত্রণ মানে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য দায়িত্ব যেটা, সেখান থেকে চেঞ্জ করে যখন সংসদের হাতে নেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে রায় দেওয়ার জন্যই তো আজকে সাবেক প্রধান বিচারপতিকে দেশ থেকে যেতে হয়েছে। তিনি বলছিলেন না, এটা তিনি নিযুক্ত করেছিলেন, এই সরকার নিযুক্ত করছে প্রেসিডেন্টের উপর, কিন্তু এটা থাকবে হলো আইনের পর বিচারপতিদের নিয়োগের ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে তিনটে স্টেপ আছে। একটা হচ্ছে যে প্রণয়ন করা হচ্ছে, আইন প্রণয়নকারী, আইন প্রয়োগকারী এবং বিচার বিভাগ। তা আইন প্রয়োগের বিষয়টা কি হচ্ছে তাহলে? ওরা কেন প্রয়োগ করতে পারছে না? আপনি যখন দলীয়ভাবে নিয়ন্ত্রণ করবেন এবং আপনি যখন বিচারপতিদের নিয়োগ দিবেন দলীয়ভাবে, আপনি যখন তারা আপনার কথা মতো, যেটাকে বলা হয় বিচার না করলে, আপনি তাদেরকে আইনের আওতায়, আইনের প্যাচে ফেলে তাদেরকে করবেন, শায়েস্তা করবেন, তাহলে তারা তো ঠিকমতো বিচার করতে পারবে না। যেটা প্রধান বিচারপতি যেমন দেশে থাকতে পারে না। তারপরে আপনি দেখেন তারেক রহমান, যিনি একটা বিচারে প্রথম একটা বিচার, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর একটা বিচার হয়েছিল, যে বিচারে রায় দিয়েছিল আব্দুল মুতালেব, উনি কিন্তু বিচারপতি দেশে নাই। উনি যখন রায়টা দিয়েছিলেন বেকসুর খালাস তারেক রহমানকে, ওনাকে রাতের অন্ধকারে পালিয়ে চলে যেতে হয়েছে। উনি এখন মালয়েশিয়া, কারণ উনি বিচারটা সরকারের মতো করেন। যেখানে প্রধান বিচারপতি নিজে বলছেন যে আইন বিচারের রায় লিখে দেওয়া হতো, সেটাকে আমরা পড়ে শোনাতাম।
তো সেখানে বিচার আপনি যদি বলেন বিচার ব্যবস্থা তো আপনাকে স্বতন্ত্রভাবে চলতে দিতে হবে, তাদের স্বকীয়তভাবে তাদের যে নিজস্ব যে স্বকীয়তা সেটা বাস্তবায়নের জন্য তাদেরকে তাদের করে বিচার করার ব্যবস্থা করতে হবে, সুযোগ দিতে হবে। কিন্তু আপনি যদি সেটা নিয়ন্ত্রণ করেন তাহলে তো বিচার আপনি পাবেন না, অবিচার পাবেন এবং প্রহসনের বিচার হবে। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে এর সমাধান কি? সমাধান আপনাকে আমি বলি, সমাধান হচ্ছে যে বিচারের আওতায় আনতে হবে, বিচারকে সময় মতো সঠিকভাবে করতে হবে, এবং তার আগেও যে জিনিসটা দরকার সর্বশেষ মানে সর্বপ্রথম সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার করে যেভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এক শ্রেণীকে আপনি প্রশ্রয় আশ্রয় দিবেন এবং অন্য শ্রেণীকে নিষ্পেষণ করবেন, নির্যাতন করবেন, এই সংস্কৃতি বাদ দিয়ে দেশে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কাম করতে হবে। এবং দীর্ঘদিন এই সরকার ক্ষমতায় যেভাবে হোক ক্ষমতায় আছে, কিন্তু কিভাবে ক্ষমতায় আছে এটা তারা জানে, দেশবাসী জানে, পৃথিবীতেও অনেকে জানে, আমরাও জানি। তাদেরকে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে হবে এবং সঠিকভাবে মানুষকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, এবং যারা ভোটে নির্বাচিত হয় তাদেরকে দেশ পরিচালনা করার জন্য আপনি কি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যাপারে আপনি কি মনে করেন করা উচিত? কারণ এই লেন্দি হওয়ার ফলে বিষয়টা কিন্তু হালকা হয়ে যাচ্ছে বা টাইম পাচ্ছে, যার ফলে আস্তে 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 বিষয়টা থিতিয়ে যাচ্ছে। তো ফলে পারিবারিকভাবে অনেক সময় অন্যায়টাকে নিষ্পত্তি করে ফেলে। কিন্তু জাজমেন্ট না হলে পারে আপনি সে অন্যায়টা অন্যায় থেকে যাচ্ছে। সে আপনারা সমঝোতাই করেন আর যাই করেন, ধর্ষণই একে সমঝোতা দিয়ে সেটাকে মিটিয়ে ফেলা যায় না। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো অনেকে নির্বিঘ্নে নীরবে এ সকল অত্যাচার সহ্য করে। যে সকল ঘটনা দেশে এখন ঘটছে আমি মনে করি এর খুব কম, যা সামান্যই ধরা পড়ছে এবং এটা মানুষের কাছে প্রচার, কারণ তারা অনেকেই এই জিনিসটা সামাজিক লজ্জা বা এই সমস্ত লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে এবং তাদের ভবিষ্যতের কথা অনেকে চিন্তা করে। কিন্তু আপনি যে কথাটা বললেন, যারাই শেষ পর্যন্ত এই আইনের আশ্রয় আসছে, আপনি 2011 থেকে 2018 পর্যন্ত 18 জুন পর্যন্ত 4623টি মামলা এই ধর্ষণের বিরুদ্ধে হয়েছে। তার মাত্র পাঁচটা মামলা রায় হয়েছে 2011 থেকে 18 পর্যন্ত। এই যে বাকিগুলো হয়তো সমাধান হয়নি, কিন্তু লেন্দি প্রসেসের জন্য চলছে। কিন্তু এই লেন্দি প্রসেসগুলো আমাদের কমাতে হবে। আপনি কি ক্রস ফায়ারে বিশ্বাস করেন? ক্রস ফায়ার তো একটা অমানবিক ব্যাপার। ক্রস ফায়ার এটা একটা অমানবিক, এটাকে আমি মনে করি না কোনো সভ্য সমাজে এটা থাকা উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন আমি আর আপনাকে প্রশ্নটা করাবো না। না, আপনার আমলেও, আপনাদের বিএনপির আমলেও তো হয়েছে। আপনি যেটা বলছেন পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এটাকে অনেকেই বাহবা দেই, বগল বাজাই, কিন্তু এটা কেন দেয় এটা জানেন? কেন দেয় জানেন? বিকজ they have nothing to do, they cannot do anything. আপনি এই যে একজনের অসুখ হলো হাতে, মানে আঙ্গুলে আপনি হাতটাই কেটে ফেলবেন, এটা তো সমাধান হতে পারে না। আপনাকে তো ওখানে ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আঙ্গুলে, প্রথম আঙ্গুলে না হলে প্রথমে আঙ্গুলটা দেখতে হবে, তারপরে পর্যায়ে দিতে হবে। আপনি টোটাল হাতটাই কেটে ফেলেন, এটা তো হতে পারে না। তার মানে আপনার মূল রুটসে ফিরে যেতে হবে। আপনাকে সমস্যার সমাধানের গভীরে যেতে হবে। আপনাকে কারা এগুলো করছে, কেন করছে, কার প্রশ্রয় করছে এবং এর পিছনে কারণটা কি, আপনাকে এটা অনুধাবন করতে হবে। আজকে যেভাবে ধর্ষণ সারা দেশে এবং নারীর উপর যে অত্যাচার নিপীড়ন, আপনি তো কিছুদিন আগেও দেখেছেন যে আমাদের দেশে একটা মহোৎসব হয়েছিল
এর জন্য তো অ্যাসিড- এর জন্য অ্যাসিড তো নিক্ষেপের- আপনি যে বলছেন এর অ্যাসিড জন্য তো নিক্ষেপের মহোৎসব। এর জন্য তো কোনো গবেষণার প্রয়োজন নেই। গবেষণার প্রয়োজন নেই, কিন্তু সদিচ্ছা থাকতে হবে। আপনি যদি দেখেন যে আমার আমার অন্য জায়গার স্বার্থে ব্যাঘাত ঘটছে, সেই স্বার্থকে আমি জলাঞ্জলি দিয়ে এটাকে আমি সমাধান করলে আমার বৃহৎ একটা ক্ষতি হবে, তখন আপনি যদি চিন্তা করেন, মানবিক চিন্তা না করে আপনার ব্যক্তির স্বার্থ চিন্তা করেন, তখন তো আপনাকে ওই ওই যে যে কথাটা, যে পরিণতি, সেটাই আমাদের ভোগ করতে হবে, যেটা হচ্ছে। অ্যাসিড নিক্ষেপ ছিল একটা মহামারী, সেটা তো এখন আপনি কি মনে করেন যে এই সমস্ত যে প্রভাবান্বিত ঘটনাগুলো আসছে, এটা কি পার্শ্ববর্তী দেশের থেকে আসছে? কারণ ওখানে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এদিকে প্রভাবিত হচ্ছে। যত ধরনের ক্রাইম আছে, এই ক্রাইমগুলো কিন্তু বর্তাচ্ছে। এগুলো কি মনে করেন আপনি যে আমাদের দেশের এই সমস্ত তরুণ সমাজ প্রভাবান্বিত হচ্ছে? আপনি আমি এটাকে ওইভাবে না দেখে যদি আপনি এর থেকে প্রশ্নের উত্তর খুঁজে নেন, তাহলেই আমি মনে করি আপনি পেয়ে যাবেন। সেটা হলো, একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আর একটা ঘটনার উদ্ভব যদি হয়, অবশ্য এই কথাটা যদি আমি বিশ্বাস করি, এবং এটাই আমি আপনার কাছে সম্ভবত উপস্থাপন করছি এক পর্যায়ে, যে একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আর একটা ঘটনার অবতারণ, এটা এই বর্তমান রাজনীতির একটা বড় ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেটা যখন যারা করছে, কলা কৌশলের সাথে যদি বাইরের কেউ জড়িত থাকে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এই কলা কৌশলের সাথে একটার সাথে আর একটা লিঙ্ক, একটাকে যদি আপনাকে চাপা দিতে হয় আর একটা সামনে আনতে হয়, এবং এর জন্য অবশ্যই একটা যাক, সবশেষে আপনার কাছে বলবো যে এই বাংলাদেশে যে নারীদের প্রতি যে সহিংস এবং ধর্ষণের যে কালচার তৈরি হয়েছে, এই সম্পর্কে কমিউনিটির উদ্দেশ্যে আপনার কিছু বলেন, শেষ কথা। আমি শেষ কথার আগে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আমি একটা প্রতিবাদ জানাতে চাই, যে আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিবের বাসায় দুষ্কৃতিকারীদের হামলা হয়েছে। এই দুষ্কৃতিকারী কারা? এটা নাকি আপনাদের দলীয় লোকেরাই করেছে? এই দুষ্কৃতিকারী কারা, আমরা এটাকে ধিক্কার জানাই, এবং আমরা ক্যালিফোর্নিয়া বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই, এবং যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সে যেই আহ্বান হোক। করছি, সে যেই হোক। তবে আমরা এটাও বলতে চাই যে এটা যদি কেউ বলতে চায়, এটা হলো যে বর্তমানে যে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশে একটা আন্দোলনের অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই সরকারের মধ্য দিয়ে এটা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা এটাও আশা করি যে সরকার যারাই করুক তাদেরকে আইনের আওতায় আনবে। এটা আপনাদের বক্তব্য। আমরা ক্যালিফোর্নিয়া বিএনপির পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই এবং এর তীব্র নিন্দা জানাই। আপনি কমিউনিটির প্রতি বলার আগে আমি বলতে চাই আবারও যে আমরা কমিউনিটির আমরা বাংলাদেশের যেই যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন দেখব এবং তার প্রতিবাদ করব, এটাই দল মত নির্বিশেষে, এটাই আমাদের সকলের আশা হওয়া এবং এটাই আমাদের দাবি থাকার কথা। এটাই ঐক্যবদ্ধভাবে, কারণ এখানে আমরা ঐক্যবদ্ধভাবে একটা মানববন্ধন করেছিলাম, সে সম্পর্কেও অনেক কথা বলেছি। এটা খুবই ন্যাক্কারজনক যে আমরা যারা সেদিন ওখানে অবস্থান করছিলাম এবং আমরা যার প্রতিবাদ করেছিলাম, এটা আমরা একটা মানবিক কারণে দল মত নির্বিশেষে সবাই ওখানে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। এটাই হওয়ার কথা, যেই হোক, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমাদের এক থাকার কথা এবং এক হওয়ার কথা, এবং অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করার কথা। যদি এটা কেউ না করে, আমি মনে করি কিন্তু এই বিষয়টাকে অনেকে মনে করছে যে উস্কাই দিচ্ছে যে এরা সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছে। তাই যদি হবে তাহলে সরকার পক্ষ তো এই আন্দোলনে শরিক হয়েছে, এবং সরকারের আপনার বাংলাদেশে কিন্তু ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা পৃথকভাবে কিন্তু এই বিষয়কে নিয়ে আন্দোলন করছে, তাহলে তারা করতো না। আপনি যদি এখন গায়ে পড়ে আপনি আপনার গায়ে নেন, তাহলে এটা তো যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খেয়ে নিই,
এগুলো কতিপয়, আমি কতিপয় আমি আমি ওই ব্যক্তিদের কথা তাদের উদ্দেশ্যেই বলছি, আপনাকে মানে কি তাদের উদ্দেশ্যেই বলছি, যারা এটা হীনমন্যতায় ভুগছে তারা তো তাহলে আসল ঘটনাটা জানে যে আমি একটা লেখাতে তাদেরকে গাঢ় আমি আপনার হিসাবে লেখাটা পড়েছি, অনেক খুব সুন্দর হয়েছে লেখাটা। সেখানে আমি দেখেছি আপনার প্রতিবাদ, এবং আমিও আপনার সাথে একমত যে এই আমরা এই সুদূর প্রবাসে থেকেও যদি আমাদের হীনমন্যতা কাজ করে, আমাদের যদি আমাদের মধ্যে যে দেশপ্রেম এবং দেশের কল্যাণ এবং সঠিক সময় সঠিক কথাটা না বলি, এটা হবে আমাদের জন্য আমরা দুঃখজনক, এবং আমরা বলবো যে এরা হলো জ্ঞান পাপী, হয়তো জ্ঞান পাপী, অথবা তারা দেখে না দেখার ভান করছে, যারা দেশের শত্রু, জনগণের শত্রু। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান কথাবার্তা বলার জন্য, সময় দেওয়ার জন্য, এবং এর ভিতর দিয়েই অনেক কিছু বেরিয়ে এসেছে। এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য।